আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই এবং সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সকলকে শুভেচ্ছা। মাসুদ ভাই, এখানে একটা যৌক্তিক অযৌক্তিক বলে কোনো কথা নেই। ঘটনা বাংলাদেশে তো এখন ভারত বিদ্বেষী একটা মনোভাব প্রচন্ড চাঙ্গা, সেটা আবার 10% হোক আর 20% লোকেই হোক। এবং গতকালকে আপনার টকশোতে আমি কথা বলার পরে 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ করে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যেটা আপনার শাহবাগ থেকেই ওই ইনকিলাব মঞ্চ আলারা বলতেছিল যে এদের ভিসা পারমিট বন্ধ করো, এই করো সেই করো, ব্যাপক প্রতিবাদ। ঘটনা হচ্ছে ভাই, আমার কথা একদম সোজা। ভারত 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 এইটা নিয়ে কথা বলতে বলতে যেমন বিরক্ত হয়ে গেছি, এটা নিয়ে শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এখন আমাদের যখন এতই বিষ, আপনার শরীরে যখন একটা বিস্ফোরা হয় তখন সেটারে কি করেন? ডাইলা ফেলেন বা ডাক্তারের কাছে অপারেশন করে ফেলা দেন। সুতরাং সেম, এখন আমাদের যখন এত বিষ, ভারত নিয়ে বন্ধ করেন না ভাই। ভারত ভারত এই যে এখন আবার এই কত আপনার 1 লাখ কত হাজার লিটার আনবেন, ডিজেল আনবেন। কি দরকার ভাই? ডিজেল তো সৌদি আরবেও পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসেন, মিডল ইস্টের যে কোনো দেশ থেকে। ভারত থেকে আনার কি দরকার? কোনো দরকার নাই। এর আগে বললো যে 26 লাখ ভারতীয় চাকরি করতেছে, সেটার কোনো হিসাব দিলেন না। এখন ভারতীয়দের ঠিক আছে ভাই, বাদ দেন না। ভারতীয়দেরকে আমাদের দেশের দরকার কেন জানেন? আইটি সেক্টর। আইটি সেক্টরে ভারত শুধুমাত্র যে বাংলাদেশ তা না, সারা পৃথিবীতে আইটি সেক্টর দখল করে রাখছে ভারতের পোলাপাইন। কারণ এরা আইটিতে এত এক্সপার্ট যা অকল্পনীয়। আপনি একটা জিনিস যেমন ধরেন, এই যে আমরা আইফোন ব্যবহার করি না, এই যে আইফোন গুলো ব্যবহার করি, এগুলো এই যে আমার আইফোন আপনি চুরি করে নিয়ে যায় খুলতে পারবেন না। হয় আপনি ইউটিউব ঘাটেন, দেখবেন হাজার হাজার ভারতীয় এক্সপার্ট তারা বলতেছে কিভাবে খুলে ফেলতে পারবেন আপনি, কিভাবে আপনি হারানো মোবাইল পাবেন। মানে আইটি সেক্টর ভারতের হাতে। কল সেন্টার যেগুলো, আমরা এইখান থেকে ফোন দেই, ধরেন আমি ব্রিটেনে বসে আছি, ফ্রান্সের কোন একটা ব্যাংকে ফোন দিব, ওদের একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলেন, কিন্তু এই নাম্বারটা যায় ধরতেছে কিন্তু ইন্ডিয়াতে। ওরা ওখান থেকে ফ্রান্স ব্যাংকের সমস্ত কার্যক্রম করতেছে। মানে আইটি সেক্টর পুরোটা ওদের হাতে। আইটি সেক্টরের পুরোটা বলতে আপনার 80% হাতে। এখন ভারতীয়দের বাকি ভারতীয়রা বাংলাদেশে করে কি? আপনার যত বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলোর ইঞ্জিনিয়ার এবং সিইও হচ্ছে ভারতের। কারণ হচ্ছে বিদেশের সাথে যখন কথাবার্তা বলতে হয়, তখন ওই যে আমাদের ইংলিশ যেমন দেখেন না, আমাদের এই যেমন ওই যে আমাদের এখনকার মানে এই মুহূর্তে যেসব ছাত্র জনতা বলেন আপনারা, আমরা যেগুলো ছাত্র, খুব মেধাবী ছাত্র, নাহিদুল ইসলামের কথাই ধরেন, উনি ইংরেজি একটা সাংবাদিকের সাথে ইংরেজিতে আপনার কথা বলতে যাইয়া উনি 3 লাইনে 18টা ভুল করছে। নাউন, প্রনাউন, এক্সেপটিভ, ভার্ব কোনো কিছুর মিল নাই ওনার ইংলিশের যে জোর। হয়ারাজ ওনারা কিন্তু এখন নির্বাচনে দিছে যে ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার বুদ্ধি পরামর্শ দিয়ে পয়সা কামায়। এমন একজন আছে যিনি নাকি আবার লিখক, মেট্রিক আন্ডার মেট্রিক, উনি আবার লেখক, কিন্তু ওনার বই এখনো পাওয়া যায় না বাজারে, কিন্তু উনি কবিতা সাহিত্য লেখেন, ওগুলো আবার ওই অক্সফোর্ডে পড়ানো হয়। যেমন আপনার আরেকটা আছে যে পাঠা পাঠা নাকি এখানের লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আইসা নাকি ওনার বক্তৃতা দেওয়ার কথা। তো এই ধরনের পোলাপাইন যারা এখনো বঙ্গ লিখতে অঙ্গ ফাইটা যায়, তারা কেমনি ইংলিশে কথা কইবে? একটা চিঠি লিখবো বিদেশের মাটিতে, কোন দেশকে লিখতে পারবে না। সুতরাং এখানে লিখতে হলে কি ধরে শিক্ষিত পোলাপাইন, শিক্ষিত আছে কোথায়? যে ভারতে। ভারতের পোলাপাইন তো আপনি স্বীকার করেন না করেন আমাদের চেয়ে হাজার গুণে শিক্ষিত। যে ধরেন আমি গোটা ইউরোপের সমস্ত দেশগুলোতে আমার ঘুরা এবং কাজের অভিজ্ঞতা আছে, যেইখানেই গেছি ভালো ভালো পজিশনগুলোতে ভারতীয়রা। আপনার ইউরোপ বাদ দেন, মিডল ইস্টে যারা গেছেন তারা দেখেন গা, ইমিগ্রেশন থেকে শুরু করে সব ভারতীয়। আর আমরা বাঙালিরা হয়েছে যে টয়লেট ক্লিনার অ্যান্ড ফ্লোর ক্লিনার। এয়ারপোর্টের ভেতরে দেখেন, দোকানপাট গুলোতে দেখবেন এয়ারপোর্টের ভেতরে সব ফিলিপিনোরা, কারণ ওরা ইংলিশ জানে। ভারতীয়রা ইংরেজি জানে এবং ওরা পড়ালেখায় ভালো। সুতরাং ওরা আইটি সেক্টর, তারা অফিস কার্যক্রম এগুলো সব দখল করে রয়েছে। এখন বাদ দেন ভাই, এত চিল্লা চিল্লি মিছিল মিটিং না করে সোজা বললেই তো পারে আমরা সব বাদ, ভারতীয় ধৈরা ধৈরা পাঠাই দাও ভারতে, আর নাই তো জেলে দিয়া দাও। সোজা হিসাব না, হয় জেলে দাও নাই তো পাঠাই দাও, দুইটার একটা করে। যার ভিসা নাই কিচ্ছু নাই তারে জেলে দিয়া দাও, আর যার ভিসা আছে তারে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠাই দাও। সোজা হয়ে গেল তো, এত চিল্লা চিল্লির লাভ কি?
ভারতের লগে সম্পর্ক রাখবা না, আজকে এই কালকে এই, তেলও আনবা ভারত থেকে, চাউলও আনবা ভারত থেকে, লবণ চিনি আটা ময়দা লাগবো ভারতের থেকে, সব খাইবা ভারতের। এটা অবস্থাটা কি জানেন? ওই যে আমাদের বাংলাদেশি ভাষায় একটা কথা আছে, কয় বাপের পন্দে তেনা নাই আর পোলার কান চাপড়া পর্যন্ত দাড়ি। মানে বাপের সিরা লুঙ্গি পয়রা জয় বাংলা দেখা যায় ভিতরের, আর পোলা হচ্ছে যে আমার রফিক ভাইয়ের মতো একেবারে কানের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় দাড়ি মোস। এটা হচ্ছে ভারতের অবস্থা। এটা হচ্ছে যে ওই যে সালনাই কুত্তার বাগানাম, সেটা হচ্ছে ভারতের, এই ভারত বোধে বাংলাদেশের অবস্থা। সুতরাং তোমাদের এত প্রেশার থাকলে, এত সমস্যা থাকলে ভাই এগুলো ছাইরা দেন। আমার মতো কথা যে এগুলো বাদ দেন, বইলা দেন ভারতের সাথে সম্পর্ক নাই, অসুবিধা কি আছে? ভারতের তেলানোর তো দরকার নাই। ইরান আমেরিকার লগে সম্পর্ক নাই, ইসরায়েলের লগে বাংলাদেশের সম্পর্ক নাই তো বহুদিন, তো এরকম ভারতের লগে বন্ধ করেন না। অযথা চিল্লে চিল্লি করে লাভ নাই, তো কোনো সমস্যা দেখতেছি না আমি। কারণ আপনারা থাকেন চাই মরেন বাঙালি, সেটা আপনারা বুঝবেন। অযথা ভাই 2 দিন পর পর এক একটা নিয়ম তুলবেন আর এটা নিয়ে চিল্লাইবেন, মানুষের রাস্তাঘাটে বাইরেতে দিবেন না, গাড়ি ঘোড়া ভাঙবেন, দরকার নাই তো। এটাই হচ্ছে, আমি বলবো যে এটাই মূল কথা, যে এটাই করেন। বাকি দেখা যাক আপনারা কিভাবে চলেন, কিভাবে চালান। আপনাদের গার্মেন্টস সেক্টর, মিল ফ্যাক্টরি কিভাবে চলে দেখি আমরা। কোথায় কোন বড় বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের কত বড় বড় ইঞ্জিনিয়ার। বুয়েট তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট না। এখন আপনি যখন ভারতের গুলোকে বের করবেন, তখন ভারতও তাদেরকে বের করে দিবে সমানে সমান। আপনার সরকার হিসাবে যদি ভারতে 5,000 থাকে, ভারতে ভারতীয় আছে 5,000 বাংলাদেশে, তাহলে বাংলাদেশের কত লাখ আছে, সব ভারত বের করে দিবে, ভারতও বের করে দিবে, বাংলাদেশও বের করে দিক না। ওই যে আমি বললাম না, আপনার বুয়েট হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বুয়েটে, যেখানে পৃথিবীর সমস্ত এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিজ্ঞান শাখার যেসব পোলাপাইন পৃথিবীর লোকজন উন্নতি করতেছে, আজকে চাঁদে জায়গা, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে, সূর্যের আলো কেমনে কম নিব সেইটার চেষ্টা করতেছে, সেইখানে বাংলাদেশের বুয়েট এখন টমটম বাই করে ট্যাক্সি ডিজাইন করে। তো আমাদের পড়ালেখার যোগ্যতা কদ্দূর বুঝেন না? আমরা ট্যাক্সি বাইর করি এখন, ওইটা নিয়ে আবার গর্ব করে পেপার পত্রিকায় সরকারও এটার বাহাবা দেয়, বাহ বাবা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছেন আপনি, আপনি এখন ট্যাক্সি বাইর করছেন। এই তো বাংলাদেশের পজিশন। সমস্যা কি? আমরা ট্যাক্সি বাইর করবে, এরপরে রিক্সার মধ্যে আপনার ইঞ্জিন চালিত রিক্সা বাইর করবে বাংলাদেশ, পৃথিবীতে দেখাবে যে আমরা বহুত কিছু শিখছি। সেটাই করুক না। ওই যে দেখ না আমেরিকা কি করছিল, যে ভারতীয়দেরকে ভিসা এক সময় বন্ধ করে দিল, মনে আছে? গত 3-4 মাস আগে বছরে জানি কত লাখ ডলার দিতে হবে বলছিল। এইটা নিয়ে যখন ভারতের বিভিন্ন আমেরিকার বিভিন্ন কোম্পানি থেকে যখন ভারতীয়রা উঠে আসছে, এরপরে কথা না 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 এটা লাগবো না। এই যে গুগল চলে, অমুক চলে, তমুক চলে, সবই তো ভারতীয় ভাই, সবগুলোই তো ভারতীয় সিইও। বড় বড় ফাংশন গুলো ভারতের। আজকে এই যে এখন আইফোন ব্যবহার করা হয়, তার মধ্যে 55% আইফোন ভারতে তৈরি হয়, বিশ্ববাজারে যায়। দেন বন্ধ করে, অসুবিধা কি আছে? আমার সমস্যা দেই না, কারণ আমরা তো এখানে কোনো সমস্যা নাই, বা বুঝবো এটা বাংলাদেশ, সোজা কথা। আগে আমার বুঝতে হবে যে পাকিস্তান আসলে এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করে কিনা। তৈরি করে কিনা মানে হচ্ছে মেশিন পত্র থেকে সবকিছু তৈরি করে কিনা। পাকিস্তান বানায়, বানায় মানে কি, পাকিস্তান বানায় শুধুমাত্র সামনের ওই যে খোলস, বডি। যা বাংলাদেশে আপনার এই বিভিন্ন বড় বড় বাসগুলোর ইঞ্জিন আসে, পরে বডি কিন্তু বাংলাদেশ বানায়। সেম ওই ধরনের, এরা খালি বডি বানায়, বিমানের বাকি অংশ বানায় না। মূল পার্টস আসে সবটা চায়না থেকে। আর সবচেয়ে মজার বিষয় আরেকটা বলি, আসলে আমি জানতাম না যে এই ধরনের প্রশ্ন আপনি করবেন। যদি আমি আগে জানতাম তাহলে আরেকটা মজার একটা ফটো কার্ড ছিল যেটা আমি আপনাকে দিতে পারতাম। সেটা হচ্ছে ব্রিটেনে, আমি যেখানে থাকি ব্রিটেনে, লন্ডনে সমস্ত লাল লাল কিছু বাস চলে, আপনি গুগল সার্চ দিলে পাবেন। তো বলি নাই যে পাকিস্তান তৈরি করে না, আমি তো বলছি পাকিস্তান তৈরি করে, পাকিস্তান খোলটা বানায়, পাকিস্তান ইঞ্জিন বানায় না, পাকিস্তান চাক্কা বানায় না, পাকিস্তান ওই ব্রেক গিয়ার এগুলা বানায় না। পাকিস্তান সমস্ত কিছু চায়না থেকে আনে। যেমন আপনার কনকর্ড, আপনি যদি বলেন যে কনকর্ডটা কে বানাইছিল, কনকর্ড বানিয়েছে ফ্রান্স আর লন্ডন মিলা, তাহলে মূল ইঞ্জিন বানিয়েছে ফ্রান্স, বাকি জিনিসপত্র বানাইছে লন্ডন। কিন্তু এখানে চায়না বানাইছে যে মূল সমস্ত কিছু চায়না, এরা খালি খোল বানায়।
তো যেটা বলতে চাচ্ছিলাম আপনারে, যে ব্রিটেনে লাল কিছু বাস চলে, আপনি এমনি লেখেন যে কোনো বাস ইন ব্রিটেন দেন, লন্ডন দেন, দেখবেন লাল কতগুলো বাসগুলো আছে ইলেকট্রিক বাস, এগুলো সব চায়নার প্রযুক্তিতে তৈরি। চায়না সমস্ত কিছু পাঠাইছে, এরা তৈরি করছে। এখন এরা ভয় পাইতেছে ব্রিটিশ গভর্নমেন্ট যে এই ইলেকট্রিক্যাল বাসের সুইচ আছে, মেইন সুইচ চায়নাতে। চায়না চাইলে অনলাইনে বাস বন্ধ করে দিতে পারে রাস্তার উপরে যে কোনো মুহূর্তে, লক্ষ লক্ষ বাস রাস্তার উপর আটকা যাবে। এটা ব্রিটেন গভর্নমেন্টের এই মুহূর্তের চিন্তা, এবং তারা এগুলো চেঞ্জ করতে চাইতেছে। এবং এই যে F-17 যে বিমান, এইটা নিয়ে আজ থেকে আরো 6 মাস আগে বিভিন্ন জায়গায় কথা হচ্ছিল যে এইটার মূল চাবিকাঠি চায়নার কাছে আছে, যেটা চায়না ইয়েরে দেয় নাই, কাকে? পাকিস্তানকেও দেয় নাই। যেমন আপনার বিভিন্ন দেশ এই বিমানগুলো কিনে না, এই F-17 গুলো কিনে না কেন? কারণ এটার মূল চালিকা শক্তি চায়নায়। চায়না যদি আকাশ পথে আপনারা বন্ধ করে দেয়, আপনি সোজা নিচে পড়বেন। এখন আমার দেশ কেন এই জিনিস কিনতে হবে? আমার দেশ পাকিস্তান থেকে কেন কিনতে হবে এইটা, এ থান্ডার? আমার দেশ তো পাকিস্তান থেকে না কিনে আমার দেশ সরাসরি চায়না থেকে কিনে না কেন? তাইলে তো আরো সস্তা পড়ে না? আর এত বড় একটা চুক্তি করবেন আপনি, এতগুলো এর আগে আপনি একটা চুক্তি করছেন কি আমেরিকা থেকে বোয়িং কিনবেন, এখন যুদ্ধ বিমান কিনবেন। কেন ভাই? আপনি কে? আপনি তো নির্বাচিত সরকার না যে এত কোটি কোটি টাকা ব্যয়ের এই চুক্তি করবেন। আমি পাকিস্তান থেকে কিনতে যাবেন, যে পাকিস্তানের মেরুদণ্ড আপনি বললেন, আমিও মাইনা নিলাম, ঠিক আছে পাকিস্তানের কাছে এই জিনিস আছে, পাকিস্তানের মেরুদণ্ড, ওয়েল এন্ড গুড, আমার কাছে কোনো সমস্যা নাই। দরকারে আরো $2 লাখ বেশি দিয়া আমি ইয়ে কিনে আনবো, রাফায়েল যুদ্ধ বিমান কিনে আনবো ফ্রান্স থেকে, যারা প্রযুক্তি থেকে শুরু করে সব আমাদেরকে দিবে। আমি প্রয়োজনে আমেরিকা থেকে যে F-16 নিয়ে আসবো, থান্ডার বোমারু বিমান নিয়ে আসবো। সেটা না করে আমি কেন চায়না থেকে কিনবো? দেখেন, আমেরিকার বোমারু বিমান পৃথিবীর বহু দেশ কিনে না, তার কারণ হচ্ছে যে তারাও প্রযুক্তিটা দেয় না, যে একটা কিছু নষ্ট হলে বা কিছু হলে আপনি কি করবেন। চায়নাও সেম, এই যে F-17 এটা চায়নাও সেম কাহিনী। চায়না চাইলে আপনার এই বিমান রাডার সব ঘুরে আপনারা আবার আপনার দেশে লইব, সিস্টেমটা ওইভাবে করে রাখছে চায়না। চায়না ওই অংশগুলো কাউরে দিবে না। তাহলে আমি এই বিমান কিনা লাভ কি ভাই? এই বিমানটা কিনা কোনো লাভ? আর আপনি কে সরকার? আপনি কোন সরকার? আপনি তো অবৈধ সরকার। আপনি কিভাবে এত বড় বড় চুক্তি করেন? ইলেকশন দিচ্ছেন তো বলে, ইলেকশন দিচ্ছেন না এই যে ফেব্রুয়ারি 12 তারিখ, তার 1 মাস আছে, 1 মাস পরে ওই যেই সরকার হবে সে কিনবে, সে পাকিস্তান থেকে কিনুক, চায়না থেকে কিনুক, রাশিয়া থেকে কিনুক, প্রয়োজনে ফ্রান্স থেকে কিনুক, ব্রিটেন থেকে কিনুক, কিনবে। দরকার চায়না থেকে এই পাকিস্তান থেকে যে বিমান কিনবে এই বিমান দরকার আরো 1 লাখ টাকা বেশি দিয়ে আরো ভালো কোনো ফাইটার আনবো, বা আরো 1 লাখ টাকা কম দিয়ে সরাসরি চায়নার সাথে চুক্তি করব, পাকিস্তানের সাথে চুক্তি করব কেন? যে বিমানের ইঞ্জিনই বানাইতে পারে না পাকিস্তান, এই বিমান আমি কিনা লাভ কি? খালি বডি বানানোর জন্য? তার সাথে তো বাংলাদেশ ওই যে ইঞ্জিন পাকিস্তান থেকে না বডিটা বাংলাদেশে বানাইতে পারতো। বুয়েটের পোলাপাইন যদি যে টেম্পো বানাইতে পারে তাহলে এরা বিমানের খোলো বানাই দিতে পারবো। তারা যদি না পারে তাহলে ইয়ে বানাই দিব, কি কয় এটার আপনার ওই যে বাস ট্রাক বানাইছে বডি, হেরা বানাই দিব, অসুবিধা কি? এটা একটা অবৈধ চুক্তি। এইরকম চুক্তি এটা হচ্ছে পয়সা খাওয়ার জন্য, বিলিয়ন বিলিয়ন ডলার এই নির্বাচনের আগে আরো পাচার করার জন্য এই চুক্তি করা হইতেছে। সোজা হিসাব হচ্ছে যে এইটা, না হলে এই চুক্তির কোনো যৌক্তিকতা নেই। কিন্তু আমাদের দেশের এই নোবেল লরিয়েট যোগ্য মানুষগুলোকে বসানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে। সুতরাং তিনি যাওয়ার আগে ধ্বংস করে যাবেন তা না, তিনি ধ্বংস করার এই ডক্টর ইউনুস নামের যে আদম ব্যাপারী, নয় আদম ব্যাপারী আসছে, ডক্টর ইউনুস নামের যে এনজিও গ্রাম সরকারের প্রধান, তিনি দেশটাকে ধ্বংস না করে ছাড়বেন না, ধ্বংস করাই তার কাজ, এটা তার মিশন, এটা তার ভিশন, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যার দাস, যার গোলাম, তারা তাকে দায়িত্বই দিয়েছে এই দেশের সার্বভৌমত্ব, সংস্কৃতি, সাহিত্য, মুক্তিযুদ্ধের চেতনা, এমনকি এই দেশের শিল্পকলা সব ধ্বংস করতে তাকে এখানে পাঠানো হয়েছে। তাই যদি না হতো, আপনি এই দেশে কিভাবে গান গাইলে সেখানে গিয়ে গায়কের বাড়িতে আক্রমণ করেন? 100 বছর যাবত অনুষ্ঠান হয়, লালন উৎসব, সেগুলো বন্ধ করে দেন। 32 নম্বর ভাঙছেন বুঝলাম, আপনার আওয়ামী লীগের উপরে বেজায় রাখ, আপনার শেখ মুজিবের উপরে বেজায় রাখ, শেখ হাসিনার উপরে বেজায় রাখ, কারণ পাকিস্তান ভেঙে দিয়েছে, তাই বুক আর সহ্য হয় না, চান্স পেয়েছেন, তাকে না পেয়ে তার বাড়ি ভাঙবেন। তার কবরটা ভাঙতে গিয়েছিলেন, পারেন নাই, কারণ কবর ভাঙতে গিয়ে ট্যাঙ্কের মধ্যে পলায় আসতে হয়েছে, এই ভয় আর যায় না সেখানে।
তো তাদের এই বেদনাটা বুঝলাম যে কেন তারা 32 নম্বর ভাঙে, আওয়ামী লীগকে মারে। লালন সঙ্গীত উৎসব আপনাকে কি করছিল, সেটা কেন ভাঙে? বুঝলাম যে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য আছে ভাঙতে হবে, বুঝলাম বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের যত স্মারক আছে ভাঙতে হবে, রবীন্দ্রনাথের ভাস্কর্যটা ভাঙতে গেল কেন? এই প্রশ্ন যদি করি, 7ই মার্চের ভাষণ আপনি ইতিহাস থেকে বাদ দিতে হবে কেন? মানে আপনি তো পরিকল্পিত ভাবে আসছেন এই দেশটাকে ধ্বংস করার জন্য। আর তো আসছেন খেলাধুলা, এই খেলাধুলায় তো তারা চায় না, এই দেশের মৌলবীরা তো খেলাধুলা চায় না, নাচ গান চায় না, শিল্প সাহিত্য চায় না, ভাস্কর্য চায় না, যাত্রা নাটক চায় না, কোনো কিছুই চায় না। এরা শুধু কি চায়? ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর হাদিয়া, হাদিয়া আর ওয়াজ, এছাড়া তো তাদের কোনো কাজ নাই। তারা তো এটাই চাইবে। কারণ এই দেশে যদি জেমস গিয়ে গান গায়, তাহলে তো আলাজারি, খালাজারি, সালাজারি, বালাজারিদের, আমির হারামজাদাদের ওয়াজের তো ব্যবসা হবে না। তাই আপনাকে সেটা ভাঙতে হবে। আপনি যদি লালন উৎসব ধ্বংস না করেন, আপনার তথাকথিত হেফাজতে ইসলামের তো ওই পাকিস্তানি তফসিরে পাকিস্তান, তফসিরে ভারত, তফসিরে শেখ হাসিনা, তফসিরে সাইদি, এগুলো তো চলবে না। তফসিরে আওয়ামী লীগ, এগুলো ছাড়া তো আপনার ওয়াজ মাহফিল চলবে না, কারণ তখন এগুলো কেউ শুনবে না। তাই আপনাকে সকল উৎসব ধ্বংস করতে হবে। শেষ মুহূর্তে নির্বাচনটাকেও আপনাকে ধ্বংস করতে হবে। কারণ নির্বাচন যদি থাকে, সাহিত্য যদি থাকে, নির্বাচন থাকে, তাহলে তো মৌলবাদী শক্তি, পেয়ারা পাকিস্তানিরা তো মাথা ছাড়াতে উঠতে পারবে না। তাই ডক্টর ইউনূস চাচ্ছে এই দেশে যত সুকুমার প্রবৃত্তি আছে মানুষের, সবগুলো ধ্বংস করে জঙ্গিবাদ, মৌলবাদ যাতে ছড়তে পারে, তার সকল আয়োজন তিনি সম্পন্ন করার উদ্দেশ্যে এখন ক্রিকেটটাকেও ধ্বংস করে দিবেন। কারণ তার তো ক্রিকেট খেলার দরকার নাই, তার দরকার তিনি বুঝেন কিস্তি তোলা আর কিস্তি নেয়া। সর্বশেষ তিনি যেটা বুঝতে চাইতেছেন এবং আমাদের বুঝাইতেছে, সেটা হলো কিভাবে আদম ব্যাপারী হওয়া যায়। তো তার ক্রিকেট খেলার তো দরকার নাই। কি দরকার? আপনি ক্রিকেট খেলতে গেলে বিশ্ব আপনাকে চিনবে, দরকার কি? আপনাকে কিস্তি দিবে, সেই কিস্তি নিয়ে আপনি কিস্তি দিবেন, সেই কিস্তি নিয়ে আমরা কুয়েত, কাতার, সৌদি আরব যাবো কামলা দিতে। আবার এসে ডক্টর ইউনূসের কিস্তি শোধ করবো। আমরা থাকবো মিসকিন ও কামলা, ডক্টর ইউনূস হবো কিস্তিওয়ালা। এই হলো তার টার্গেট। তো সে তো চাইবে এগুলো ধ্বংস করতে। ক্রিকেট খেলা কি হলো কি হলো না, যারা ক্রিকেট খেলা, এই যে দেখলাম আমাদের শিশু কিশোর যারা নেতা হয়ে গেছে, এখন শিশু কিশোর কোটায় যারা এখন মন্ত্রী হয়ে গেছে, তারাও দেখি ফাল পারতেছে বেশি। তাদের সাথে সাথে বুইরারাও দেখি ফাল পারে। আসিফ সারও ফাল দেয়, ডক্টর ইউনূসও কয়েকদিন পরে ফাল দিবে। বুদ্ধিজীবীর দুই একটা নাম মাত্র বুদ্ধিজীবী সাংবাদিকেরও দেখি ফাল দেয়, দুই একজন নায়কও দেখি ফাল দেয়, দুই একজন অভিনেতাও দেখি ফাল দিতেছে। ভারতের সাথে সব সম্পর্ক বন্ধ করো। সিনেমা কেন, সবই বন্ধ করে দাও। মুরদ যদি থাকে সোহেলানাকে বলেন ভারতের সিনেমা যেন বাংলাদেশের তরুণেরা না দেখে, সেই ব্যবস্থা ইউটিউবে বন্ধ করে দিতে বলেন। ইউটিউবে বন্ধ করে দেন, দেখি পারেন কিনা। আপনি বাংলাদেশে ভারতের গান বন্ধ করে দেন। কি শুনে বাংলাদেশের মানুষ? ওয়াজ কতক্ষণ শুনে? হিন্দি গানই তো বেশি শুনে। তামিল সিনেমা না দেখলে তো বাংলাদেশের যারা ভারত বিরোধী তাদের তো জোশই আসে না। জোশ আসে, আপনি দেখেন তো বাংলাদেশের তামিল সিনেমা কারা দেখে এখন? আপনি দেখেন, আমি দেখি, আমাদের অধ্যাপক সাহেব দেখেন, কে দেখে? যারা সারাদিন ভারতের বিরুদ্ধে গল্প করে তারাই দেখে। তারে বলেন যে ফেব্রুয়ারি মাসে যে আইপিএল থেকে জুয়া খেলবে বাংলাদেশের তৌহিদি জনতারা, বলেন সেই জুয়া খেলাটা যেন বন্ধ করে। আসিফ সারের বাপের যদি মুরদ থাকে, নাহিদের বাপের যদি মুরদ থাকে, সজীব ভুইয়ার বাপের যদি মুরদ থাকে, ডক্টর ইউনূসের মায়ের ভাতারের যদি মুরদ থাকে, আইপিএল দেখা বন্ধ করতে চাইতেছেন করেন, সাথে আইপিএল এর জুয়াটা বন্ধ করে আমাকে দেখান। তাহলে আমি যেদিন আইপিএল এর জুয়াটা বন্ধ করে দিবে, পরের দিন থেকে আমি কোরাস গাইতে থাকবো এই ইউনূসের নামে, করুক, বন্ধ করে দেখাক। চাল ডালের কথা বললাম না, চাল ডাল তো স্যার আপনি চলতেই পারবেন না, তাই ওটা বলবো না। কারণ আমরা কে ভাত দিবে? পাকিস্তান নিজেই তাদের অর্থনীতি টিকে থাকে বেগিং এর উপরে। তা আপনারা কি দিবে? কারণ পাকিস্তান তো আপনাকে চাল দিবে না, তেল দিবে না, নুন দিবে না, ডাল দিবে না, চিনি দিবে না। পাকিস্তান ব্যবসা করবে, ভারত বিক্রি করবে দুবাই থেকে কিনে এনে বাংলাদেশে বেচবে। এই তো পাকিস্তান সাব কন্ট্রাক্ট নিবে, এই তো, আর তো কিছু না। সৌদি আরব তো তেল তো খাওয়া যায় না, ডিজেল তো খাওয়া যায় না। দুবাই তো তেল ছাড়া তো তেল আর পর্যটন তো খাওয়া যায় না। তাহলে কি করতে হবে? খাইতে হবে ভারতেরটাই। কারো যদি মুরদ থাকে, শুধুমাত্র আইপিএল এর জুয়াটা বন্ধ করুক। আইপিএল খেলা আমিও চাই, বিশ্বাস করেন, আমি বলছি আমিও চাই আইপিএল খেলা বন্ধ করুক। কারণ তাইলে এই যে এখন যারা চান্দাবাজি করতেছে না, এদের তো আসল ব্যবসা জুয়া। এই ফেব্রুয়ারি মাসটা আপনি পল্লীতে গলিতে প্রত্যেক থানাতে, শুধু আমার সরিষা বাড়িতে থানাতে কত টাকা চাঁদা যায়, কয় কোটি টাকা, আপনার প্রতিদিন আমি হিসাব দিব। মানে কয় টাকা করে জমা দিতেছে আপনার, আমি পার ডে স্লিপটা আপনাকে আমি দিয়ে দিব। সরিষাবাড়ি থানায়, জামালপুর থানায়, ইসলামপুর থানায়, কোন থানায়, তো জামালপুর জেলার গুলো আপনাকে আমি দিতে পারবো, যে কোন থানায় কোন এসআই, কোন নেতা কত টাকা খায়, কোন ওসি কত টাকা খায়, কোন গোয়েন্দারা কত টাকা খাইতেছে, আপনাকে কোন নেতার কাছে কত ভাগে, আপনাকে সব ডিটেল দিয়ে দিব। এটা বন্ধ করতে বলেন আসিফ নজরুলকে, এটা বন্ধ করতে বলেন
ওই যে ডাস্টবিন শফিককে, এটা বন্ধ করতে বলেন সাদা শকুন শফিকুর রহমানকে, কারো মুরদে কোলাবে না। ভারত ছাড়া ভারত ছাড়া এই বাংলাদেশের মানুষ ভালো হোক, আরে ভাই ভারতের ফ্রেন্ড সেটি না খেলে এই দেশের মানুষের নেশা হয় না। তা আপনি কোন দিকে যাবেন? আপনি ওগুলো বইলে লাভ আছে? এগুলো এগুলো কথার কথা। এগুলো এদের নির্লজ্জারা বেহায়া, এরা ভারত বিরোধিতা করে আবার ভারত থেকে তেল আনে, ডিজেল আনে, গিয়ে কয়দিন পরে আচ্ছা কারেন্ট বন্ধ করে দেখতো দেখি। শেখ হাসিনা নাকি বিরাট টাকা লস করাইছে, বন্ধ করে দেখ কারেন্ট। কারেন্ট পাকিস্তান থেকে আনুক, কারেন্ট পাকিস্তান থেকে আনুক, তুরস্ক থেকে আনুক, কারেন্ট জাহাজে বইরে বইরে আনুক, পাকিস্তানের জাহাজ তখন খোলা, জাহাজ বইরে বইরে আনুক। বাদ দেখে এগুলো বাদ দিতে বলেন। এগুলো বদমাইশি, আসলে ভারত যুদ্ধটাকে টিকিয়ে রাখতেছে বদমাইশি করার জন্য, আর কিছুই না। বাংলাদেশের জনগণ যারা ভারত যুদ্ধতে যারা নড়েচড়ে, তাদেরকে একটু নড়াচড়া করার জন্য বদমাইশি। এগুলো যে ফাঁকা বলি আমরা তো দেখতেছি। আপনি দেখেন এই দেশের শাসক তারা কি বলেছে, যে রাজনীতির সাথে ব্যবসার সম্পর্ক নাই। কি বুঝলেন? মানে আপনার সাথে আমার ঝগড়া বিবাদ থাকবেই, তো আপনার বাড়ির পেঁপেটা আমার খাইতেই হবে, আপনার বাড়ির কাঁঠালের 2টা রুয়া খাইতেই হবে। বিষয়টা এরকম। এগুলো বদমাইশি করতে দেন কিন্তু মানুষ। তাহলে রাজনীতির সাথে খেলা কেন জড়ানো হলো? তাহলে খেলাটা কেন জড়ানো হলো? এই কথাটাই তাদের কে বলে, রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক নেই, কিন্তু খেলার সাথে আবার রাজনীতি জড়াই নিছে। বললাম তো, এরা সকালে কি বলে দুপুরে ভুলে যায়, দুপুরে কি বলে তা বিকেলে ভুলে যায়, আর সকাল বিকাল দুপুরে যা বলে পরের দিন সকালে ভুলে যায়। এরা যে জানে না তাদের কথাই তাদের উপরেই পড়ে, তাদের বুমেরাং হয়ে যায়। তারা যে স্ববিরোধী, মিথ্যুক, ধোঁকাবাজ। আপনি দেখেন তখন ইন্ডিয়া বয়কটিরা কোথায়, এরা তো চিৎকার করে না। আমরা তো রুহুল কবির রিজভিকে দেখলাম, মানে তার বইয়ের শুধু পেটিকোটটাই না বিক্রি, মানে পেন্টিটাই শুধু জ্বালায় পুরাই দেওয়াটা বাদ রাখছিল ব্রাটা। আর দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা করেছেন সেটা সব দেশই এরকমই করত। পেছনের ঘটনা যেটা, সেটা হচ্ছে এই যে চায়না, এরা হচ্ছে তো সাম্রাজ্যবাদী শক্তি। চায়না পুরো আপনার ভেনেজুয়েলাটাকে ক্যাপচার করে নিয়েছিল, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একেবারে ভেনেজুয়েলাকে আর্থিকভাবে বেঁধে ভেনেজুয়েলাকে কানে ধরে ওঠাতো আর ভেনেজুয়েলাকে বসাতো। ভেনেজুয়েলার এমন একটা অবস্থা হয়ে গেছিল, ভেনেজুয়েলার ভেতরে একটা সন্ত্রাসবাদী 3 মিলিয়ন সন্ত্রাসবাদী গড়ে তুলেছিল এই প্রেসিডেন্ট মাদুরো। তাদেরকে দিয়ে মাদক ফাদক এই সমস্ত রপ্তানি ফপ্তানি করত। কলম্বিয়াও করে, মেক্সিকোও করে, তাদেরও দান একে একে আসবে। কারণ ট্রাম্প চাইছেন যুব সমাজটা এই নেশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক। আপনি যদি আমেরিকায় খবর নেন, দেখবেন সারা আমেরিকা, এমনকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত রাস্তার ফুটপাতে সমস্ত নেশায় বুঁদ হয়ে যুব সমাজটা পড়ে রয়েছে। ওদের মানে এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে, বিশেষ করে আমেরিকায়, যা সামাজিক সুরক্ষা যা দেওয়া আছে, তাতে যা পয়সা তারা পায় বেকার বসে থেকে, তার নেশা করে উড়িয়ে দেয় সব। আর এদের কোনো ঘর বাড়ি নেই, এরা রাস্তায় ট্রেন খাটিয়ে এরা শুয়ে থাকে, পুরো দেশটাকে একেবারে নোংরা করে ফেলেছে। এখন দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি মনে করেন যে আমি আমার যুব সমাজকে আমি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসব, এদের নেশার থেকে আমি বার করে আনবো, তিনি কি ভুল ভাবছেন? একেবারেই না। তাহলে নেশার জিনিসপত্র যোগাচ্ছে কারা? নেশার জিনিসপত্র যোগাচ্ছে এই কলম্বিয়া এবং এই মেক্সিকো, তারপরে কিউবা, এই সমস্ত দেশগুলো, এরা সমস্ত নেশার বস্তু যোগায়। আর তার একেবারে অবাধ চালান হয় মেক্সিকো মারফত একেবারে সোজা আমেরিকার ভেতরে। আমেরিকার প্রত্যেকটি দোকানে আপনি চোরাগোপ্তা দেখবেন যে আপনি সব পাবেন, নেশার বস্তু পাবেন। সেখানে খুব কম দামে নেশার বস্তু পাওয়া যায়। এরা সারাদিন নেশা করে, এবং আপনার থেকে, আপনি যদি একা যান, আপনার থেকে চুরি, ছিনতাই এবং মার্ডার করতেও তারা কিন্তু পিছপা হবে না। তাদের কাছে আবার গানও থাকে, অনেক সময় আপনাকে শুট করে দেবে। তাদের কাছে জেলে যাওয়া আর ওই পথে শুয়ে থাকা একই ব্যাপার। এই সমাজটাকে যদি এইভাবেই চলতে দেওয়া যায়, তাহলে আমেরিকা একদিন ধ্বংসের মুখে পড়বে। এটা ট্রাম্প বুঝে গেছিলেন। অন্য কোনো দেশের রাষ্ট্রনেতা এইটা কিন্তু অনুধাবন করেননি, এদিকে নজরই দেননি। ফলে ট্রাম্প যেটা করেছেন
সেটাকে আমি কিন্তু সাপোর্ট করি। আপনার ব্যাকইয়ার্ডে বসে যদি কেউ এই ধরনের কাজকর্ম করে তাহলে কি আপনি সমর্থন করবেন? আপনি করবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প, তার ব্যাপারে সমস্ত দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু ট্রাম্প কেন করেছেন সে কথা কিন্তু কেউ বলছেন না। আমি সেই কথাটা বলতে এসেছি যে ট্রাম্প কেন করেছেন। ট্রাম্প করেছেন তার দেশকে বাঁচাতে। প্রত্যেকটা দেশের প্রধানকে তার দেশকে বাঁচানো হচ্ছে প্রাথমিক অগ্রাধিকারের মধ্যে পড়ে। ফলে তিনি যা করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি। আজকে পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের সঙ্গে যে কাণ্ডটি করছে তাতে কিন্তু আমরা কিন্তু ব্যতিব্যস্ত। আমরা যেমন ব্যতিব্যস্ত, যতক্ষণ না পর্যন্ত সেই দেশগুলো ব্যতিব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না যে এই ধরনের কাজকর্ম দেশকে কতটা বিপদের দিকে ঠেলে দিতে পারে। এখন আমাদের এখানে ট্রাম্প এখন করে দিয়েছেন, করে দেওয়ার পরে তিনি সমস্ত মিথকে ভেঙে দিয়েছেন। এতদিন একটা মিথ ছিল যে কোনো দেশের দেশ আর একটা দেশকে দখল করতে পারে না, এইভাবে তার নির্বাচিত রাষ্ট্রপতিকে তুলে আনতে পারে না। কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতিকে বারবার বলা সত্ত্বেও নির্বাচিত রাষ্ট্রপতি যদি এই জিনিসগুলো বন্ধ না করেন, এবার দেশকে যদি একটা অন্য দেশের চায়নার মতো দেশকে যদি ব্যাকইয়ার্ডে তার দেশকে বেচে দেন, এক কথায় বেচে দেওয়া, সেই খবরটা কিন্তু কেউ বলছে না। কেন ট্রাম্প করেছেন সেইটা কিন্তু কেউ বলছেন না। সবাই কিন্তু সমালোচনায় মুখর, এইটা কি করে করলো, এইটা কি করে করলো। আরে এইটা করলো কেন? এইটা করলো তো একই এই কারণটাতেই। আজকে ভারত যে জন্য ব্যতিব্যস্ত, ভারতের ব্যাকইয়ার্ডে এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। তারা এখন ভারত এখন বুঝতে পারছে যে এরা আমাদের ব্যতিব্যস্ত করছে, এবং ট্রাম্পও বুঝেছেন যে এই রকম যদি চলতে থাকে তাহলে পরে আমার দেশও কিন্তু অস্থির হবে। ফলে ট্রাম্পের প্রশাসন, ট্রাম্পের যে নীতি সেই নীতির কিন্তু মেনে নিয়েছে, এবং তার জন্যই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে হাত গুটিয়ে নিয়েছে। ফলে ভারতের পক্ষে রাস্তা সহজ হয়ে গিয়েছে। সে ব্যাপার আমি পরে আসবো। আমার ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলতে আরম্ভ করে দিয়েছে যে ট্রাম্প এত বড় একটা কাজ করলো, ভারতবর্ষ শুধু আমরা নজর রেখে চলেছি, এরকম একটা নিরামিষ বিবৃতি দিয়ে গেল কেন? তা আমাদের সঙ্গে লাতিন আমেরিকার কোনো রকম সম্পর্ক নেই, না আমাদের লেনদেন হয়, না আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক লাতিন আমেরিকার রয়েছে। তা লাতিন আমেরিকায় কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল আপনি বলুন? আপনার সঙ্গে দূরবর্তী একটা লোকের আপনার আলাপ নেই, কিছু হয়নি, চেনেন না, তার যদি কোনো বিপদ হয় আপনি কতটা দুঃখিত হবেন এবং কতটা তার সাহায্যের জন্য এগিয়ে যাবেন। ভারতের কোনো চিন্তা নেই। ভারত খুব সতর্কভাবে ভারত পা ফেলেছে। ভারত বলেছে আমরা পরিস্থিতির ওপরে নজর রাখছি। এর থেকে নিরামিষ বক্তব্য আর কি হতে পারে? কারণ ভারতও জানে যে আজকে আমি যদি এটার বিরোধিতা করি, কাল যখন আমি পাকিস্তানকে ঠ্যাঙাবো, বাংলাদেশকে ঠ্যাঙাবো, তখন তো মুশকিল হয়ে যাবে। তখন তো আমেরিকা বলবে আপনি তখন সমালোচনা করেছিলেন। আর যার সমালোচনা সব থেকে করার দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ও শালার অর্গানাইজেশনে রাখার দরকারটা কি? এদের কোনো কাজে দেখেছেন আজ পর্যন্ত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে? সুতরাং ট্রাম্পের প্রশাসন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। যা করার তারা করবে, কারণ মার্কো রুবিও পরিষ্কার বলে দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে আমরা মানি না। আমরাও যেমন মানি না, কারণ ওটা কাজেও আসে না, কমেও আসে না। অ্যান্তোনিও গুতেরেস সে কি পয়সা পায়? সে তো একটা সচিব। অ্যান্তোনিও গুতেরেস সে মাইনে পায়, তাকে মাইনে দিয়ে রাখা হয়েছে। এইবার এখন ভারতবর্ষ যদি এই দুটো দেশের ওপরে যদি আক্রমণ চালায়, রাস্তা তো ট্রাম্প দেখিয়ে দিয়েছেন। এখন বিশ্বের 1 নম্বর শক্তি, তিনি যদি এই রাস্তায় হাঁটেন তাহলে ভারতবর্ষ
যদি সেই রাস্তায় হাঁটে তাহলে ট্রাম্পের সমর্থন নিশ্চয়ই পাওয়া যাবে। ট্রাম্প তখন বলতে তো পারবেন না। আর ট্রাম্প অনুধাবন করছেন যে আজকে আমি যা ভুগছি সেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ভুগে আসছে। সুতরাং তিনি মার্কো রুবিও মারফত তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন আগে থেকেই যে আমরা বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছি, আপনারা আপনাদের মতো করুন। তিনি এই কাণ্ডটি করবেন আগেই জানতেন। ট্রাম্প অত বোকা মানুষ নন। তাই বলে চীন কি বসে থাকবে? চীন বসে থাকবে না, চীনও করবে। কিন্তু চীনকে আমি আগেও যেমন বলেছি, চীনকে কাউন্টার করার জন্য, তাইওয়ানকে কাউন্টার করার জন্য কোনো একটা ব্যাক হ্যান্ডে উনি নিশ্চয়ই কোনো রকম একটা ব্যবস্থা করে রেখেছেন তাইওয়ানকে রক্ষা করার জন্য। সেটা ব্যাক হ্যান্ডে করা আছে। উনি অত বোকা মানুষ নন। ফলে আপনারা যারা ডোনাল্ড ট্রাম্পের আপনারা যারা সমালোচনা করছেন তারা একটু ভেবে দেখবেন যে আপনার পাশের বাড়িতে যদি কেউ সাপ পোষে তাহলে পরে আপনি তাকে কতটা সমর্থন করবেন আর কতটা সমর্থন করবেন না। সুতরাং যারা আজকে বলছেন যে ট্রাম্প খুব অন্যায় করেছে, ট্রাম্পের এটা করা উচিত হয়নি, নির্বাচিত দেশের একটা প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা ঠিক নয়, এটা কতটা যুক্তিযুক্ত, এটা কোন সংবিধানে রয়েছে, কোন এতে রয়েছে, আপনারা ধারা উপধারা নিয়ে প্রচুর আলোচনা করছেন। কিন্তু আসল জায়গায় আপনারা কেউ যাচ্ছেন না, যে দেশটা একটা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই দেশটাকে রক্ষা করার জন্য দেশের শপথ নেওয়া প্রথম যে প্রেসিডেন্ট ট্রাম্প তো এই দ্বিতীয়বারের জন্য এলেন, তিনি যে শপথ নিয়েছেন দেশকে রক্ষা করার, তিনি সেই নীতি অনুযায়ী চলছেন। সুতরাং আমি ডোনাল্ড ট্রাম্পকে আমি 100% শপথ করি, সমর্থন করি। এবং আমি এটা বুঝে গেছি যে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার জোর আছে সে করে নাও। ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে ভারতবর্ষ দুটো দেশকে পিটিয়ে সিধে করে দিক, আর কোনো বাধা রইল না। কারণ স্বয়ং যিনি মানে শক্তিধর দেশের যিনি প্রধান, তিনি এই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন। ফলে মোদির সামনে এখন রাস্তা ক্লিয়ার। আমরা এখন অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই প্ল্যান হচ্ছে। ওই কারণেই ভারত খুব একদম নিরামিষ একটা মন্তব্য করে ছেড়ে দিয়েছে। এখন আপনারা ভাবুন ট্রাম্প কতটা খারাপ এবং কতটা ভালো। আপনার কাছে হয়তো ট্রাম্প অত্যন্ত অন্যায় করেছেন, কিন্তু আমার চোখে ট্রাম্প এতটুকু অন্যায় করেননি। তিনি তার ঘরকে রক্ষা করার জন্য তার প্রতিবেশীকে যদি ঠেঙাতে চান ঠেঙাতেই পারেন, ঠেঙানোর অধিকার তার রয়েছে, যেমন আমাদের ঠেঙানোর অধিকার রয়েছে এবং আমরা ঠেঙাবো।